ভিডিওতে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 7 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। আইতে আছে কার্লসবার্গ ডিক্রি জারি হয়েছিল জার্মানিতে। দুয়ে বলেছে ইউরোপীয় শক্তি সমবায় তৈরি হয় 1815 খ্রিস্টাব্দে। তিনে দিয়েছে জুলাই বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন দশম চার্লস। চারে দিয়েছে ইউটোপীয় সমাজতন্ত্রের আদি প্রবক্তা ছিলেন সাঁ সিমো। পাঁচে নানকিংয়ের সন্ধি স্বাক্ষরিত হয় 1842 খ্রিস্টাব্দে। ছয়ে বলকান লীগভুক্ত একটি দেশ ছিল গ্রিস। সাতে গামাল আবদেল নাসের ছিলেন যে দেশের রাষ্ট্রপতি মিশর। আটে দিয়েছে সোভিয়েত পার্লামেন্টের নাম ডুমা। নয়ে মুসোলিনি রোম দখল করেন 1922 খ্রিস্টাব্দে। দশে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1919 খ্রিস্টাব্দে। দুয়ের দাগে আসি। দুয়ের আইতে বলেছে কে মাদার উপন্যাসটি লিখেছেন, ম্যাক্সিম গোর্কি। দুয়ে দিয়েছে কোন গুপ্ত সমিতি গ্রিক জাতীয়তাবাদকে সাহায্য করেছিল, হেটাইরিয়া ফিলিকে। বিতে আছে সত্য বা মিথ্যা নির্ণয় করো। আইতে বলেছে রাশিয়ায় ভূমিদাস প্রথা নিষিদ্ধ হয় 1862 খ্রিস্টাব্দে, মিথ্যা। 2 1854 খ্রিস্টাব্দে ক্রিমিয়ার যুদ্ধের অবসান হয়, মিথ্যা। সিতে বলেছে নিচের বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্ণয় করো। আই এর বিবৃতি হচ্ছে ফ্রান্স মিশরের সুয়েজ খাল খনন করে, ব্যাখ্যা হবে 1 প্রাচ্যের সঙ্গে যোগাযোগের সুবিধার জন্য। 2 নম্বর বিবৃতি হচ্ছে দ্বিতীয় আলেকজান্ডারের শাসনকালে নার্দনিক আন্দোলন গড়ে ওঠে, ব্যাখ্যা হলো 3 কৃষকদের নেতৃত্বে রাশিয়ার সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে। 3-এর দাগের প্রশ্ন আসে। 3-এর দাগে যে কোনো 4টে প্রশ্নের উত্তর দিতে হবে, আর তার প্রত্যেকটার মান হচ্ছে 2 নাম্বার করে। তো 1 নম্বরে বলেছে ইয়াং ইটালি দলের গঠন এবং আদর্শ বা লক্ষ্য কী ছিল। 2 নম্বরের আছে তাহলে ইয়াং ইটালি দলের গঠন এটা বলবো, আর আদর্শ হচ্ছে এটা। প্রথম জীবনে ইটালির মুক্তির উদ্দেশ্যে ম্যাৎসিনি কার্বোনারি দলে যোগদান করলেও এই দলের ধ্বংসাত্মক ও ষড়যন্ত্রমূলক কর্মপন্থা তার পছন্দ ছিল না। ফলে তিনি 1832 খ্রিস্টাব্দে ইয়ং ইটালি বা নব্য ইটালি নামে একটা নতুন দল গঠন করেন। এইটুখানি বলবে গঠন। আর আদর্শ হচ্ছে কার্বোনারির মতো গুপ্ত সমিতি হলেও ইয়াং ইটালি দল নাশকতামূলক কাজকর্মে বিশ্বাসী ছিল না। দলের আদর্শ ছিল শিক্ষা প্রচার, আত্মত্যাগ এবং জনসাধারণের মনে জাতীয়তাবাদের সঞ্চার করা। তাদের মূল মন্ত্র ছিল ঈশ্বর, জনগণ এবং ইটালি। 2-তে দিয়েছে প্যারি কমিউন বলতে কি বোঝায়। 3-এর 2 নম্বর প্রশ্ন। প্যারি কমিউন বলতে কি বোঝায় আর প্যারি কমিউন কি একই। লিখবে ফ্রান্সের প্যারিস শহরে বিপ্লবী শ্রমিকরা 1871 খ্রিস্টাব্দের 18ই মার্চ এক অভ্যুত্থানের মাধ্যমে প্যারি কমিউন নামে একটি সংগঠন গড়ে তোলে। প্যারি কমিউনের আন্দোলন ছিল জার্মান সৈন্য আর ফরাসি রাষ্ট্রপতি থিয়ার্সের সরকারের বিরুদ্ধে। প্যারি কমিউন গঠনের কারণ ছিল থিয়ার্সের সরকারে রাজতন্ত্রীদের প্রাধান্য এবং থিয়ার্সের জনবিরোধী নীতি। প্যারি কমিউন দমিত হলেও এটি ছিল পরবর্তী শ্রমিক আন্দোলনগুলির কাছে এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত। 3-এর 3 নম্বর বলেছে সেরাজেভো হত্যাকাণ্ড কি। 1914 খ্রিস্টাব্দের 28 জুন অস্ট্রিয়ার যুবরাজ ফ্রান্সিস ফার্দিনান্দ এবং তার পত্নী সোফিয়া বসনিয়ার রাজধানী সেরাজেভো পরিদর্শনকালে এক সার্ব আততায়ীর হাতে নিহত হন। এই হত্যাকাণ্ডই সেরাজেভো হত্যাকাণ্ড নামে পরিচিত। এই হত্যাকাণ্ডের জন্য অস্ট্রিয়া সার্বিয়াকে দায়ী করে এক চরমপত্র পাঠায়। সার্বিয়া এই দাবি মানতে অস্বীকার করলে অস্ট্রিয়া সার্বিয়া আক্রমণ করে এবং প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। 3-এর 4 নম্বর প্রশ্ন বলেছে এপ্রিল থিসিস কি। 1917 খ্রিস্টাব্দের 16ই এপ্রিল লেনিন রাশিয়ায় বলশেভিক কর্মীদের সামনে তার বিখ্যাত কর্মধারা প্রকাশ করেন। তা এপ্রিল থিসিস নামে পরিচিত। তিনি বলেন বলশেভিকদের জন্যই রাশিয়ায় জারতন্ত্রের অবসান ঘটেছে, তাই রাষ্ট্রক্ষমতা তাদেরই প্রাপ্য। সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে সর্বহারা শ্রেণীর এক নায়কত্ব প্রতিষ্ঠা করতে হবে। বলশেভিকরা ক্ষমতা পেলে সৈন্যরা শান্তি পাবে, কৃষকরা জমি পাবে, শ্রমিকরা রুটি পাবে। 3-এর 5 নম্বর প্রশ্ন কে কবে কেন 14 দফা নীতি ঘোষণা করেন। আচ্ছা, কে কবে করেন। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি উড্রো উইলসন 14 দফা নীতি ঘোষণা করেন 1918 খ্রিস্টাব্দের 8ই জানুয়ারি। আর কেন করেন, এই যে কেন করেছিলেন, প্রথম বিশ্বযুদ্ধের অবসানে বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, গণতন্ত্র রক্ষা ইত্যাদির উদ্দেশ্যে তিনি 14 দফা শর্ত বা দাবি ঘোষণা করেছিলেন, বা 14 দফা নীতি বলতে পারো। 6-এ দিয়েছে নিউ ইকোনমিক পলিসি বা এনইপি বা নেপ বলতে কি বোঝায়। এই যে এনইপি বা লেনিনের নতুন অর্থনৈতিক নীতি বলতে কি বোঝায়, যে নিউ ইকোনমিক পলিসি।
লেনিন বাস্তব প্রয়োজনে এবং রাশিয়ার বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে মার্ক্সবাদ থেকে কিছুটা সরে এসে যে অর্থনৈতিক নীতি গ্রহণ করেন তা নতুন অর্থনৈতিক নীতি বা নিউ ইকোনমিক পলিসি বা সংক্ষেপে নেপ নামে পরিচিত। 1921 খ্রিস্টাব্দে কমিউনিস্ট পার্টির 10ম অধিবেশনে এই নীতি গৃহীত হয়। এই নীতি অনুসারে ছোট ছোট জমির মালিকদের জমি ফিরিয়ে দেওয়া হয়, 1 আর 2 হচ্ছে ছোট আর মাঝারি শিল্পপতিদের ওপর থেকে সরকারি নিয়ন্ত্রণ তুলে ব্যক্তি মালিকানা স্বীকার করা হয়। 4-এর দাগে আসি। 4-এ দিয়েছে 4-এর যে কোনো দুটো করতে হবে, তার মান হচ্ছে প্রশ্নের মান হলো 4 নম্বর, দুটোর জন্য 4 নম্বর। বা তাহলে দুটো প্রশ্ন। প্রথম হচ্ছে জোলভের আইন এবং ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট কিভাবে জার্মানির ঐক্যের পথ খুলে দিয়েছিল। জার্মানির ঐক্য আন্দোলন। নেপোলিয়নের জার্মানি জয়ের পূর্বে জার্মানি 300টি ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত ছিল। নেপোলিয়ন জার্মানি পুনর্গঠন করে 39টি রাজ্যে বিভক্ত করেন এবং কনফেডারেশন অফ দ্য রাইন নামে একটা সংগঠন রাষ্ট্রসংঘ গঠন করেন। এরপরে ভিয়েনা বৈঠক হয় 1815-তে। জার্মানির ওপর অস্ট্রিয়ার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। অবশেষে প্রাশিয়ার প্রধানমন্ত্রী বিসমার্কের নেতৃত্বে জার্মানির ঐক্য সম্পূর্ণ হয়। জোলভের আইন। 1819 খ্রিস্টাব্দে জার্মানিতে জোলভের আইন নামে শুল্ক সংঘ স্থাপিত হয়। সকল জার্মান রাজ্যের সদস্য হতে পারে বলে ঘোষণা করা হয় এবং সদস্য দেশগুলির মধ্যে একই শুল্ক ব্যবস্থা স্থাপিত হয়। জার্মানিতে জোলভের আইনের মাধ্যমে অর্থনৈতিক ঐক্য স্থাপিত হয়। ফেব্রুয়ারি বিপ্লব ও ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট। মেটার্নিক কার্লসবার্গ ডিক্রি জারি করে জার্মানির জাতীয়তাবাদীদের দমনের চেষ্টা করেন। 1848 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাবে জার্মান জাতীয়তাবাদীরা ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট গঠন করে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠার সংকল্প করে, কিন্তু তারও পতন ঘটে। বিসমার্কের ভূমিকা। 1862 খ্রিস্টাব্দে বিসমার্ক প্রাশিয়ার প্রধানমন্ত্রী পদে আসীন হন। তিনি বলেন, একমাত্র রক্ত ও লৌহ নীতির দ্বারাই জার্মানি ঐক্যবদ্ধ হবে। কূটনীতির জাদুকর বিসমার্ক ডেনমার্ক, অস্ট্রিয়া, ফ্রান্সকে পরাজিত করে জার্মানির ঐক্য সম্পূর্ণ করেন। তার রণকৌশল ছিল প্রতিপক্ষকে মিত্রহীন করে পরাজিত করা। প্রাশিয়া ডেনমার্ক যুদ্ধ। জার্মান অধ্যুষিত এবং ডেনমার্কের অধীন স্লেজউইক ও হলস্টিন প্রদেশ দুটি নিয়ে বিরোধ দেখা দিলে বিসমার্ক ডেনমার্কে যুদ্ধে পরাজিত করেন। প্রদেশ দুটির ভবিষ্যতের প্রশ্নে তিনি অস্ট্রিয়ার সঙ্গে গ্যাস্টিনের সন্ধি স্বাক্ষর করেন। প্রাশিয়া অস্ট্রিয়া যুদ্ধ। গ্যাস্টিনের চুক্তি ভঙ্গ করার অজুহাতে বিসমার্ক অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। স্যাডওয়ার যুদ্ধে অস্ট্রিয়া চূড়ান্তভাবে পরাজিত হয়। পরাজিত অস্ট্রিয়া 1866 খ্রিস্টাব্দে প্রাশিয়ার সঙ্গে প্রাগের সন্ধি স্বাক্ষর করে জার্মানি ত্যাগ করে। প্রাশিয়া জার্মানির নেতৃত্ব লাভ করে। প্রাশিয়া ফ্রান্স যুদ্ধ 1870 খ্রিস্টাব্দে হয়। ফ্রান্সের অধীন আলসাস ও লোরেন প্রদেশ জার্মানির সঙ্গে যুক্ত না হওয়া পর্যন্ত জার্মানির ঐক্য অসম্পূর্ণ ছিল, তাই প্রাশিয়ার সঙ্গে ফ্রান্সের যুদ্ধ ছিল অনিবার্য। যুদ্ধের প্রস্তুতি হিসাবে বিসমার্ক ইটালি, রাশিয়া, অস্ট্রিয়ার সঙ্গে মিত্রতা স্থাপন করে ফ্রান্সকে মিত্রহীন করেন। এমতাবস্থায় স্পেনের সিংহাসন সংক্রান্ত বিষয়ে প্রাশিয়ার ফ্রান্সের মধ্যে এমস টেলিগ্রামের বিভ্রান্তি সৃষ্টি করে বিসমার্ক যুদ্ধের সূত্রপাত ঘটান। 1870 খ্রিস্টাব্দে সেডানের যুদ্ধে ফ্রান্স পরাজিত হয় ও ফ্রাঙ্কফুর্টের সন্ধি স্বাক্ষরের মাধ্যমে জার্মানির ঐক্য সম্পূর্ণ হয়। চারে 2 নম্বর প্রশ্ন বলেছে, শিল্প বিপ্লবে প্রযুক্তিগত আবিষ্কারের ভূমিকা কী ছিল? কোন কোন বৈজ্ঞানিক আবিষ্কার ইংল্যান্ডের সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটাতে সহায়তা করেছিল? আধুনিক যুগে বিশ্বে যে শিল্প বিপ্লব ঘটে তা অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে সর্বপ্রথম ইংল্যান্ডে শুরু হয় এবং পরে তা ইউরোপে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। ইংল্যান্ডে শিল্পায়নে বৈজ্ঞানিক আবিষ্কার। বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক আবিষ্কার ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটাতে সহায়তা করেছিল, যেমন এক হচ্ছে বস্ত্রশিল্পে আবিষ্কার। অষ্টাদশ শতকে বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কার বস্ত্রশিল্পের উন্নতিতে খুবই সহায়তা করে। এই আবিষ্কার হচ্ছে জন কের ফ্লাইং স্যাটেল বা উড়ন্ত মাকু, হারগ্রিভসের স্পিনিং জেনি, আর্করাইটের ওয়াটার ফ্রেম, ক্রম্পটনের মিউল আর কার্টরাইটের পাওয়ারলুম প্রভৃতি। 2 হচ্ছে বাষ্পীয় ইঞ্জিন। জেমস ওয়াট বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করলে শিল্পের প্রয়োজনীয় যন্ত্রগুলি চালানোর কাজে খুবই সুবিধা হয়। 3 হচ্ছে লৌহ শিল্পের প্রযুক্তি। আব্রাহাম ডার্বি আবিষ্কৃত লোহা কলাবার পদ্ধতি, জন স্পিন্টন আবিষ্কৃত বা ব্লাস্ট ফার্নেস বা লোহা গলানোর চুল্লি, হেনরি বেসিমার আবিষ্কৃত ইস্পাত তৈরির কৌশল প্রভৃতি ইংল্যান্ডের শিল্পায়নে সহায়তা করে।
4 হলো নিরাপত্তাবাতি, মাটির নিচ থেকে নিরাপদে কয়লাসহ বিভিন্ন খনিজ সম্পদ উত্তোলনের ক্ষেত্রে হামফ্রে ডেভি আবিষ্কৃত সেফটি ল্যাম্প বা নিরাপত্তাবাতি খুবই সহায়তা করে। 5 পরিবহন, টেলফোর্ড ও ম্যাকাডাম আবিষ্কৃত পিচের রাস্তা, জর্জ স্টিফেনসন আবিষ্কৃত বাষ্পচালিত ইঞ্জিন, আর ফুলটন আবিষ্কৃত বাষ্পীয় স্টিমার, টেলিগ্রাফ ও টেলিফোন প্রভৃতি ইংল্যান্ডের শিল্পায়নে খুবই সহায়তা করে। 4 3 নম্বর প্রশ্ন দিয়েছে, জার্মানিতে নাৎসিবাদের উত্থানের কারণ বিশ্লেষণ করো। জার্মানিতে নাৎসি দলের উদ্ভবের পটভূমি বা কারণ লেখো। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি পরাজিত হয়। কাইজার দ্বিতীয় উইলিয়াম দেশ ত্যাগ করলে জার্মানি প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। এই সময় জার্মানিতে বিভিন্ন রাজনৈতিক দল গড়ে ওঠে, যেগুলির মধ্যে অন্যতম ছিল নাৎসি দল। নাৎসি দল প্রতিষ্ঠা 1919 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে অ্যান্টন ডেক্সলার জার্মান ওয়ার্কস পার্টি প্রতিষ্ঠা করেন। এই দলের সদস্য সংখ্যা যখন মাত্র 23 জন, তখন অ্যাডলফ হিটলার এর সদস্য হন। কিছুকাল পরে হিটলারের দক্ষতায় দলের সদস্য সংখ্যা বৃদ্ধি পায়। 1920 খ্রিস্টাব্দের মার্চ মাসে তিনি দলের নতুন নামকরণ করেন ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কস পার্টি। উদ্ভবের কারণ হচ্ছে, এই উদ্ভবের জন্য নানা কারণ বিদ্যমান ছিল। এক হচ্ছে সাম্যবাদ বিরোধিতা। রাশিয়ার বলসেভিক বিপ্লবের প্রভাব জার্মানিতে ছড়িয়ে পড়েছিল। স্পার্টাকাস নামে একটি কমিউনিস্ট দল গড়ে ওঠে। শ্রমিক ধর্মঘট সাধারণ ঘটনা হয়ে দাঁড়ায়। রোজা লুক্সেমবার্গ রাষ্ট্র ক্ষমতা দখলের চেষ্টা করেন। এই অবস্থায় নাৎসি দল কমিউনিস্ট বিরোধিতা করে, ফলে শিল্পপতিরা এই দলকে সমর্থন জানায়। 2 হচ্ছে ইহুদি বিরোধিতা। জার্মানির অর্থনীতিতে ইহুদিদের প্রভাব ছিল। বড় বড় সরকারি পদে ইহুদিরা নিযুক্ত ছিল। নাৎসি দল আরজাইনের নামে ইহুদি বিরোধিতা শুরু করলে সাধারণ জার্মানরা তার সমর্থন করে। 3 হচ্ছে বিশিষ্টদের সমর্থন। জার্মানির বিখ্যাত সেনাপতি লুডেনডর্ফ, জাঙ্কার গোষ্ঠী আর বেকার সৈনিক ও প্রতিক্রিয়াশীল গোষ্ঠী এই দলকে সমর্থন জানায়। 4 নাৎসি দলের কর্মসূচি। ভার্সাই সন্ধি বাতিল, হারানো উপনিবেশ উদ্ধার, সমস্ত জার্মান ভাষীদের সমন্বয়ে জার্মান রাষ্ট্র গঠন, সাম্যবাদের অবসান ইত্যাদি নাৎসি কর্মসূচি বিধ্বস্ত জার্মান জাতির মনে আশার সঞ্চার করে। ফলে দলে দলে শিক্ষিত যুবক এই দলে যোগদান করেন। 5 হচ্ছে জনমত গঠন। হিটলার বিভিন্ন জনসভায় প্রজাতান্ত্রিক সরকারে জাতীয়তাবাদ বিরোধী কার্যকলাপ প্রচার করে জনমত গঠন করেন। 6 হচ্ছে হিটলারের প্রভাব। জার্মানিতে নাৎসি দলের উদ্ভবে হিটলারের সাংগঠনিক শক্তি, নেতৃত্ব আর বাগ্মিতা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। মেন ক্যাম্প গ্রন্থে তিনি নাৎসি দলের উদ্দেশ্য, আদর্শ আর জার্মান জাতির শ্রেষ্ঠত্বের কথা তুলে ধরে জার্মানবাসীকে নাৎসি দলের প্রতি আকৃষ্ট করতে সক্ষম হয়েছিলেন। এই সমস্ত কারণে জার্মানিতে নাৎসি দল জনপ্রিয় হয়ে ওঠে। 1932 খ্রিস্টাব্দের নির্বাচনে এই দল একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। এর ফলে এই দলের নেতা অ্যাডলফ হিটলার জার্মানির চ্যান্সেলর পদ লাভ করে। পরে প্রেসিডেন্ট হিন্ডেনবুর্গ মারা গেলে হিটলারই প্রেসিডেন্ট হন, তার পদবি হয় ফুয়েরার। এইভাবে নাৎসি দল রাষ্ট্র ক্ষমতা দখলে সমর্থ হয়। এবারে আসবো 5 দাগের প্রশ্নে। 5 দাগের প্রশ্নের প্রত্যেকটার মান হচ্ছে 8। এখানে পার্ট কোশ্চেন আছে, যেমন 1 আছে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ কী ছিল আর এই বিপ্লবের গুরুত্ব লেখো। ফেব্রুয়ারি বিপ্লবের কারণের জন্য 5 নাম্বার আর গুরুত্বের জন্য 3 নাম্বার। ফ্রান্সে 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে অর্লিয়েন্স বংশীয় লুই ফিলিপের বিরুদ্ধে ফরাসি জনগণ বিদ্রোহের সূচনা করেছিল। এই বিদ্রোহ ফেব্রুয়ারি বিপ্লব নামে বিখ্যাত। বিপ্লবের প্রত্যক্ষ কারণ হচ্ছে, নানা কারণে ফরাসি জনগণ যখন লুই ফিলিপের রাজতন্ত্রের বিরুদ্ধে অসন্তুষ্ট, তখন 1848 খ্রিস্টাব্দের 22 ফেব্রুয়ারি ভোটাধিকার সম্প্রসারণের দাবিতে প্যারিসের ময়দানে এক কেন্দ্রীয় সমাবেশের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী গিজো এই সমাবেশ নিষিদ্ধ করেন। ক্ষুব্ধ জনতা গিজোর বাসভবন আক্রমণ করে। কারারক্ষীর গুলিতে কিছু লোক হতাহত হলে বিক্ষুব্ধ জনতা 23 ফেব্রুয়ারি লুই ফিলিপের পদত্যাগ দাবি করে। উদারপন্থী সমাজতন্ত্রী ও প্রজাতন্ত্রীরাও একত্রে এই বিদ্রোহে যোগ দেয়। 24 ফেব্রুয়ারি আন্দোলনের চাপে বাধ্য হয়ে লুই ফিলিপ সিংহাসন ত্যাগ করে ইংল্যান্ডে আশ্রয় নেন। ফ্রান্সে 1848 খ্রিস্টাব্দে রাষ্ট্রীয় শাসনের বিরুদ্ধে এই বিদ্রোহ ফেব্রুয়ারি মাসে সংঘটিত হয়েছিল বলে একে ফেব্রুয়ারি বিপ্লব বলা হয়। এই বিপ্লবের পর 26 ফেব্রুয়ারি প্রজাতন্ত্রী আর সমাজতন্ত্রীরা যুগ্মভাবে প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা করেন। এটা হলো কারণ। এবার গুরুত্ব লিখবে যে ফ্রান্স তথা ইউরোপ যে সকল বিপ্লবের জন্য বিশ্ব ইতিহাস খ্যাত হয়ে আছে সেগুলির মধ্যে উল্লেখযোগ্য 1848 খ্রিস্টাব্দে সংঘটিত ফেব্রুয়ারি বিপ্লব। তো এটা লেখার দরকার নেই, যেহেতু আগে কারণটা আছে একই সাথে উত্তর। এই গুরুত্ব থেকে পয়েন্টগুলো গুরুত্ব এরকম হেডিং করে এবার 1 নম্বর পয়েন্ট লিখবে ফ্রান্সে প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা।
ফেব্রুয়ারি বিপ্লবের প্রথম পর্যায়ে লুই ফিলিপ ও গিজো পদত্যাগ করতে বাধ্য হন। দ্বিতীয় পর্যায়ে উদারপন্থীরা ফ্রান্সকে প্রজাতন্ত্ররূপে ঘোষণা করে। এইভাবে ফেব্রুয়ারি বিপ্লবের ফলে ফ্রান্সের রাজতন্ত্রের অবসান আর প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা হয়। 2 হচ্ছে জনসাধারণের প্রাধান্য প্রতিষ্ঠা। ফেব্রুয়ারি বিপ্লবের ফলে ধনী বুর্জোয়াদের পরিবর্তে প্রতিষ্ঠিত হয় জনসাধারণের প্রাধান্য। এর ফলে আর্থসামাজিক জীবনযাত্রার মানোন্নয়ন ঘটেছিল। 3 হচ্ছে সর্বজনীন ভোটাধিকার স্বীকৃতি। ফেব্রুয়ারি বিপ্লবের ফলে ফ্রান্সে সর্বজনীন ভোটাধিকারের দাবি স্বীকৃত হয় এবং সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতেই আইনসভার সদস্যদের নির্বাচিত করার প্রস্তাব গৃহীত হয়। 4 হচ্ছে দ্বিতীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠা। ফেব্রুয়ারি বিপ্লবের ফলে লুই নেপোলিয়ন তৃতীয় নেপোলিয়ন নাম ধারণ করে নিজেকে ফ্রান্সের সম্রাট ঘোষণা করেন আর দ্বিতীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে। সর্বোপরি ফেব্রুয়ারি বিপ্লবের পর ফ্রান্সের প্রজাতান্ত্রিক সরকার দাস ব্যবস্থার উচ্ছেদ সাধন করে। এর ফলে বহু মানুষ স্বাধীনভাবে জীবনযাপন করার সুযোগ পায়। 5-এর 2 নম্বর প্রশ্ন বলেছে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতায় কিভাবে আফ্রিকার ব্যবচ্ছেদ ঘটে, এটার জন্য 5 নাম্বার। আর ত্রিশক্তি আঁতাত কিভাবে গড়ে ওঠে, এটার জন্য হচ্ছে 3 নাম্বার। 1870 খ্রিস্টাব্দের আগে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ আফ্রিকার উত্তমাশা অন্তরীপ, কেপ কলোনি, নাটাল, অরেঞ্জ উপত্যকা এবং ট্রান্সভাল প্রভৃতি স্থানে হল্যান্ড, গিনি উপকূল, সোফালা এবং অ্যাঙ্গোলায় পর্তুগিজরা এবং আলজেরিয়া ফরাসি পরিবেশ প্রতিষ্ঠা করে। আফ্রিকার ব্যবচ্ছেদ 1870 খ্রিস্টাব্দের পর বেলজিয়াম আফ্রিকার অভ্যন্তরে প্রবেশ করায় ইউরোপীয় শক্তিগুলির মধ্যে আফ্রিকায় উপনিবেশ দখলের জন্য কাড়াকাড়ি শুরু হয়ে যায়। 1 হচ্ছে বার্লিন সম্মেলন। ইউরোপীয় শক্তিগুলি 1885 খ্রিস্টাব্দে বার্লিন সম্মেলনে সমবেত হয়ে সিদ্ধান্ত নেয় যে 1 হচ্ছে বৃহত্তর কঙ্গো এলাকায় বেলজিয়ামের আধিপত্য থাকবে, 2 হচ্ছে কোনো দেশ আফ্রিকার নতুন কোনো অঞ্চল দখল করলে তো অন্যান্য দেশকে জানাতে হবে, 3 হচ্ছে দখল করা আফ্রিকান অঞ্চলটি দখলকারী দেশের প্রভাবাধীন এলাকা বলে বিবেচিত হবে। 2 হচ্ছে ফ্রান্স আলজেরিয়া দখলের পরবর্তীকালে ফ্রান্স আফ্রিকার টিউনিস, সেনেগাল, চাঁদ, কঙ্গো নদী এবং আইভরি কোস্টের মধ্যবর্তী অঞ্চল, সাহারা, গিনি, সোমালিল্যান্ডের অংশবিশেষ, মাদাগাস্কার, মরক্কো প্রভৃতি অঞ্চল দখল করে। 3 হচ্ছে ইংল্যান্ড উত্তর আফ্রিকার কায়রো থেকে দক্ষিণ আফ্রিকার উত্তমাশা অন্তরীপ পর্যন্ত এবং কেপ কলোনি, নাটাল, অরেঞ্জ, ট্রান্সভাল, উত্তর মিশর, সুদান, পূর্ব আফ্রিকা, ইউগান্ডা, বেচুয়ানাল্যান্ড, রোডেশিয়া, নাসাল্যান্ড, গাম্বিয়া, গোল্ড কোস্ট, নাইজেরিয়া, সোমালিল্যান্ডের অংশবিশেষ প্রভৃতি স্থান দখল করে। 4 হচ্ছে ইটালি আফ্রিকার ইরিত্রিয়া, সোমালিল্যান্ডের অংশবিশেষ ও ত্রিপুলি দখল করে। এছাড়া 1935 খ্রিস্টাব্দে মুসোলিনি আফ্রিকার অ্যাবিসিনিয়া দখল করেন। 5 জার্মান প্রধানমন্ত্রী বিসমার্ক দক্ষিণ পশ্চিম আফ্রিকা, দক্ষিণ পূর্ব আফ্রিকা, ক্যামেরুন, টোগোল্যান্ড প্রভৃতি স্থান দখল করে। 6 পর্তুগাল পশ্চিম আফ্রিকার অ্যাঙ্গোলা এবং পূর্ব আফ্রিকার মোজাম্বিকে উপনিবেশ প্রতিষ্ঠা করে। 7 হলো স্পেন আফ্রিকার রিও ডি ওরো এবং অন্যান্য কিছু স্থান দখল করে। আর ওর সাথে যেটা আছে ত্রিশক্তি আঁতাত কিভাবে গড়ে ওঠে লিখবে। ত্রিশক্তি মৈত্রী গড়ে ওঠার 25 বছর পরে ত্রিশক্তি আঁতাত গড়ে ওঠে। 1887 খ্রিস্টাব্দের পর থেকে জার্মান বিরোধী শক্তিজোট আত্মপ্রকাশ করতে থাকে। রাশিয়ার সঙ্গে জার্মানির সম্পর্কের অবনতি হয় এবং রুশ ফরাসি চুক্তি স্বাক্ষরিত হয়। এটাই ছিল ত্রিশক্তি মৈত্রীর বিরুদ্ধে গড়ে ওঠা প্রথম ইউরোপীয় শক্তিজোট। এই পরিস্থিতিতে 1904 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের ও ফ্রান্সের মধ্যে, 1907 খ্রিস্টাব্দে হল্যান্ড ও রাশিয়ার মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। এইভাবে 1907 খ্রিস্টাব্দে ইংল্যান্ড, ফ্রান্স আর রাশিয়ার মধ্যে ত্রিশক্তি আঁতাত গড়ে ওঠে। 5-এর 3 নম্বর এবং শেষ প্রশ্ন সেটা বলেছে ভার্সাই সন্ধির মধ্যেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহত ছিল ব্যাখ্যা করো আর রুহার মোরাটোরিয়াম সম্পর্কে কি জানো। আচ্ছা, এই যে ব্যাখ্যা করো, এই ভার্সাই সন্ধির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল, এটা হচ্ছে 5। আর রুহার মোরাটোরিয়াম সম্পর্কে যা জানো ওটার জন্য 3। 1918 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের অবসানের পর বিজয়ী মিত্রপক্ষ আর পরাজিত জার্মানির মধ্যে 1919 খ্রিস্টাব্দের 28 জুন ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়। ভার্সাই সন্ধির শর্তগুলি 15 ভাগে ভাগ করে 230 পৃষ্ঠায় 440টি ধারায় রচনা করে জার্মানির ওপর চাপিয়ে দেওয়া হয়। সন্ধির উদ্দেশ্য 1 হচ্ছে জার্মানিকে চিরতরে পঙ্গু করে রাখা, 2 হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধে মিত্রপক্ষের ক্ষয়ক্ষতি জার্মানির কাছ থেকে আদায় করা। শর্ত ভার্সাই সন্ধির শর্তগুলিকে 1 হচ্ছে ভূখণ্ড সম্পর্কিত, 2 অর্থনৈতিক আর 3 সামরিক ইত্যাদি ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে। আচ্ছা, ভূখণ্ড সম্পর্কিত শর্ত
ভার্সাই সন্ধির ভূখণ্ড সম্পর্কিত শর্তাবলী হচ্ছে, এক হলো ফ্রান্সকে আলসাস এবং লোরেন, বেলজিয়ামকে ইউপেন মেলমেডি মর্সেনেট, লিথুয়ানিয়াকে মেমেল বন্দর দিতে হবে। 2 হচ্ছে নবগঠিত স্বাধীন পোল্যান্ডকে পোজেন, পশ্চিম প্রাশিয়া এবং জার্মানির মধ্যে 260 × 40 মাইল ভূখণ্ড বা পলিস করিডর পোল্যান্ডকে সমুদ্রপথে যোগাযোগের জন্য ছেড়ে দিতে হবে। 2 হলো অর্থনৈতিক শর্ত। জার্মানির উপর ভার্সাই সন্ধির অর্থনৈতিক শর্তাবলী ছিল, এক হলো 1921 খ্রিস্টাব্দের 1 মের মধ্যে জার্মানিকে 100 কোটি পাউন্ড মূল্যের ক্ষতিপূরণ প্রদান করতে হবে, যদিও পরবর্তীকালে ক্ষতিপূরণের পরিমাণ 660 কোটি পাউন্ড ধার্য করা হয়। 2 হচ্ছে জার্মানির খনিজ সম্পদ আর শিল্প সমৃদ্ধ অঞ্চলগুলি যথা রুর, সার প্রভৃতি অঞ্চল অধিগ্রহণ করা হবে। 3 হচ্ছে সামরিক শর্ত। ভার্সাই সন্ধিতে জার্মানির ওপর আরোপিত সামরিক শর্তগুলি হলো, এক হলো জার্মানির সামরিক ব্যবস্থা ভেঙে দিয়ে কেবল অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য 1 লক্ষ সৈন্য রাখা হবে। 2 হচ্ছে জার্মানিতে বাধ্যতামূলক সামরিক শিক্ষা বাতিল করতে হবে। বিশ্ব ইতিহাসে বহু সমালোচিত এবং নিন্দিত সন্ধি হলো ভার্সাই সন্ধি। একে জবরদস্তমূলক সন্ধি বলে অভিহিত করা হয়। ঐতিহাসিক E.H. কার বলেছেন, ভার্সাই সন্ধির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল। আর ওর সাথে যেটা আছে, হুভার মোরাটোরিয়াম সম্পর্কে কি জানো? আমেরিকা তথা বিশ্বে অর্থনৈতিক সংকট হয়েছিল 1929 থেকে 33 খ্রিস্টাব্দের। এর পরিপ্রেক্ষিতে সংকট থেকে বিশ্বকে মুক্ত করার উদ্দেশ্যে মার্কিন রাষ্ট্রপতি হার্বার্ট ক্লার্ক হুভার ঘোষণা করেন যে 1931 খ্রিস্টাব্দের 1 জুলাই থেকে পরবর্তী 1 বছরের জন্য বিশ্বের বিভিন্ন দেশে পারস্পরিক ক্ষতিপূরণ প্রদান ও মার্কিন ঋণ শোধ স্থগিত থাকবে। এই ঘোষণা হুভার স্থগিতকরণ বা হুভার মোরাটোরিয়াম নামে পরিচিত। এই ছিল আজকের আমাদের নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 7 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।